নমস্কার, র্যামেক্স মিডিয়ায় স্বাগত। আজকের প্রিয়জন অনুষ্ঠানে আপনারা প্রত্যেকেই জানেন, প্রিয়জন অনুষ্ঠানে আমরা এমন কিছু মানুষকে তুলে ধরার চেষ্টা করি যারা সত্যিকারের প্রিয়জন, কিভাবে হন, কিভাবে ওঠেন, কাদের প্রিয়জন হন। এর আগের এপিসোডগুলিতে আপনারা বিভিন্ন মানুষকে পেয়েছেন। আজকে তেমনই আরেকজন প্রিয়জনের গল্প আপনাদের কাছে নিয়ে আসছে। আমি বিশ্বরঞ্জন চৌধুরী, র্যামেক্স মিডিয়ায় সুস্বাগত। আমার হাতে একটি বই আছে, বাদ্যিকরের বাজনা, বইটির নাম এবং লেখক সুব্রত সরকার। সুব্রত বাবু আজকে আমাকে একদম এই বইটি উপহার স্বরূপ দিলেন। তার লেখা বই, তার নিজের লেখা গল্পের আকারে বিভিন্নভাবে মানুষের জীবন কথা নিয়ে এই বইটি বাদ্যিকরের বাজনা। বাদ্যিকরের বাজনায় এই যে বইটি যিনি লিখেছেন, মাননীয় শ্রী সুব্রত সরকার, আপনাদের সামনে তার পরিচয় করব। আজকের প্রিয়জন অনুষ্ঠানে শ্রী সুব্রত সরকারকে আমরা পেয়েছি। কোথায় পেয়েছি? একদম আমাদের কলকাতা থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে শান্তিনিকেতনের বোলপুরে একদম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই সকালবেলায় শ্রী সুব্রত সরকারের সাথে আপনাদের সাথে প্রিয়জন অনুষ্ঠানে। নমস্কার সুব্রতবাবু, র্যামেক্স মিডিয়ায় স্বাগত। আপনার কথা আমাদের দর্শকবৃন্দদের কাছে আজকে তুলে ধরব এই প্রিয়জন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আপনি তো প্রথমে লেখক সুব্রত সরকার, আপনার পরিচয় একটা লেখক, তার সাথে আরও পরিচয় আছে আপনার পারিবারিক জীবন এবং আপনার কর্মজীবন, যদি একটু দর্শকদের বলেন। হ্যাঁ, আমার পারিবারিক জীবন তো থাকি, প্রত্যেকের মতো আমারও আছে, পরিবার আছে। আর আমার এখন অনেক বড় পরিবার আমি একটা গড়ে ফেলেছি আমার এই স্কুলকে কেন্দ্র করে। সেখানে আমার 110 জন ছাত্রছাত্রী, তাদের মায়েরাও এখানে পড়াশোনা করেন 37 জন, আমার 12 জন দিদিমণি। অর্থাৎ এটা আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, একটা বৃহৎ পরিবারের মধ্যে আমি এখন বসবাস করি। অর্থাৎ আমি, তুমি আর আমাদের সন্তান বলতে যে পৃথিবীটা আমরা বুঝি, তার বাইরে আমি এরকম একটা বড় পরিবার নিয়ে আমি খুব সুন্দর একটা জীবন এই মুহূর্তে অতিক্রম করছি। সুব্রতবাবুর মুখ থেকে কিছু কথা শুনতেই থাকবো। আমার প্রথম প্রশ্ন, সুব্রতবাবু আপনার জন্ম কত সালে? আমার জন্ম 1963 সালে। বেশ। খড়গপুরে আমি জন্মেছিলাম। আচ্ছা। মামা বাড়িতে। আচ্ছা। তারপরে কলকাতা চলে আসি এবং কলকাতাতেই আমার বেড়ে ওঠা, মানে পড়াশোনা। হ্যাঁ, আমি টালিগঞ্জ কুচঘাট বলে একটি জায়গা আছে, আমি কিছুদিন কুচঘাটে ছিলাম, কিছুদিন চেতলায় ছিলাম। তারপর বর্তমানে আমি এখন বাঁশদ্রোণীতে 27 বছর ধরে ওখানে আছি। বেশ। আর আপনার সন্তানাদি? আমার এক মেয়ে, ও সদ্য বিয়ে আবদ্ধ হয়েছে এবং ও পড়াশোনা করে, পিএইচডি করছে, আমেরিকায় সাউথ ক্যারোলাইনায় আছে। আচ্ছা। এই মুহূর্তে আমার কাছে এসেছে, কারণ আবার আগস্ট মাসে চলে যাবে। আচ্ছা, আপনার তো নিজস্ব একটা পরিবার আছে। এই পরিবারের মধ্যে আপনি যথেষ্ট পরিমাণে সুখী এবং সব কিছুই ঠিকঠাক। তার মধ্যে হঠাৎ আপনার যে এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার সৃষ্টি কিভাবে হলো? আসলে আমার তো আরেকটা পরিচয়, একটা লেখক জীবন, ছোট্ট লেখক জীবন আছে। লেখার সূত্রে আমার একটা নেশা আছে যে মানুষের সঙ্গে মেলামেশা করব, গ্রামে যাব, দেখব। তা এই জগৎটা তো আমার পাশাপাশি চলছিলই। আর তার সঙ্গে যেটা হলো আমার জীবনে মানে ঘুরে যাওয়াটা, সেটা হচ্ছে মহর্ষিতা দেবী। আচ্ছা। দিদির সঙ্গে যখন আমার যোগাযোগ হলো, দিদির সঙ্গে আমি বিভিন্ন সময় পুরুলিয়ায় যেতাম, সবর গ্রামে দিদির সাথে ঘুরতে ঘুরতে আমার ভর্তি এরকম একটা তৈরি হতে থাকে ব্যাপারটা অনেক অজান্তেই। এবং দিদি আমায় অনেক সময় বলতেন, দেখ, শুধু লিখবি না, কিছু কাজ করতে হবে, শুধু লেখাটাই কাজ নয় একমাত্র। কি কাজ? এই যারা এই পিছিয়ে থাকা এই যে আদিবাসী জনজাতির জীবনের জন্য যদি কিছু করার সুযোগ পাস করবি, তা সেইটা আমাকে কিন্তু ভীষণভাবে প্রেরণা দিয়েছে ওইখান থেকে। আর তার আগে যদি বলি, সেটা হচ্ছে একদম কলেজ জীবনে রবীন্দ্রনাথ। আমি রবীন্দ্রনাথের পল্লী ভাবনার যে বইটা আছে, শ্রীনিকেতন ও পল্লী ভাবনার, সেখানে রবীন্দ্রনাথ খুব স্পষ্ট করে
একটা জায়গায় বলছেন যে সমগ্র ভারতবর্ষের দায়িত্ব আমি নিতে পারবো না, আমি কেবল একটি বা দুটি ছোট গ্রামের দায়িত্ব নেব, সেই গ্রামকে অন্ধকারের থেকে আলোয় নিয়ে আসবো, সেটাই আমার আসল ভারতবর্ষ তৈরি করা। অর্থাৎ আমিও ঠিক সেই ভাবনা থেকেই কিন্তু এরকম একটা ছোট্ট গ্রামকে বেছে নিয়েছি, রবীন্দ্রনাথের বিশ্বভারতী থেকে 10 কিলোমিটার দূরে, যে এই গ্রামেরই যদি বাচ্চাগুলোকে আমি যদি একটু সাজিয়ে গুছিয়ে পড়াশোনার মাধ্যমে ওদের শৈশবটা সুন্দর করে দিতে পারি, সেটাও আমার একটা মনে হবে বড় কাজ। অবশ্যই। এবং সেটা করতে গিয়ে যেটা হলো, আমি তাদের মায়েদেরও পেয়ে গেলাম, যেটা কিন্তু আমার পরিকল্পনা ছিল না যে আমি কোনোদিন মায়েদের পড়াবো, কিন্তু মায়েরা একদিন নিজেরাই আমাকে তাদের মানে জানালো যে দাদা তুই আমাদেরও পড়া, আমরা কিচ্ছু পারি না। তা আমরা বললাম সত্যি তোমরা পড়বে? বলে হ্যাঁ, আমরা এরকম আজকে তো বিভিন্ন জায়গায় যেতে হয়, ব্যাংকে যেতে হয়, ইয়েতে যেতে হয়, নাম লিখতে হয়, আমরা পারি না, খুব লজ্জা করে। আমি বললাম তাহলে ঠিক আছে, তোমাদের নাম লেখা শেখানো হবে। তা আমার সেটাও প্রাথমিক পরিকল্পনা ছিল শুধু নাম লেখাটাই শিখিয়ে দেবো। ওরা 3 মাসের একটা ক্লাস করে নাম লেখাটা শিখে গেল, কিন্তু মজা বা আনন্দের যেটা সেটা হলো ওদের নেশা হয়ে গেল পড়াশোনা শেখা। ওরা বললো না দাদা আমরা আরও পড়বো। তা আজকে সেই জায়গাটা থেকে ওরা একটু একটু করে তারপরে ABCD অ আ ক খ এগুলো শিখে নামটা পড়া শিখে এখন ওরা শিখছে ছোটো ছোটো যোগ অঙ্ক। বাজার করতে গেলে আগে যদি আলুর দাম 30 টাকা হয়, 500 আলুর দাম কত, কাঁচা লঙ্কার দাম যদি 20 টাকা শ হয়, 100 গ্রাম কাঁচা লঙ্কার দাম কত, মানে এইগুলো ওরা এখন শিখছে। হ্যাঁ, বা ঘড়ি দেখা। আমি একদিন যখন বললাম তোমরা ঘড়ি দেখতে জানো, চুপ করে আছে। তাহলে তাহলে ডাক্তারের ওষুধ কি করে খাওয়া, ডাক্তারবাবু যখন লিখে দেয় চুপ করে আছে। একজন বললো মুরগির ডাক শুনে। কত রকম অজানা গল্প আজকে আপনাদের সামনে। একজন বললো রোদ দেখে, অর্থাৎ ছায়া দেখে, উঠোনে যে ছায়াটা পড়লো ওটা হয়তো 9টার ছায়া, ছায়াটা সরে গেলে ওটা 10টার ছায়া, ও তখন হয়তো বাচ্চাকে ওষুধ খাওয়াবে। তা আমি বললাম না, ও সবসময় তো এইভাবে হবে না, আমাদের ঘড়ি রাখা শিখতে হবে। এবং ঘড়ি রাখা শেখানো হলো, এবং প্রত্যেককে একটা করে ঘড়ি উপহারও দেওয়া হয়েছে। আমার এক বন্ধু দিয়েছে সেই ঘড়িগুলো, 37টা ঘড়ি। আজকে সাঁওতাল পাড়ার প্রত্যেকটা ঘরে সেই ঘড়ি আছে। আরে বাবা, মানে অনেক অজানা তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি এই প্রিয়জনের মধ্যে দিয়ে। সবার হৃদয় রবীন্দ্রনাথ, এটা তো আমরা সবাই জানি, চিন্তনে মননে দিবারাত্র রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথ তো সবার অনুপ্রেরণা, সেটা তো মানে সবাই জানে। কিন্তু যিনি আরেকজনের অনুপ্রেরণার মধ্যে সাথী হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধা মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবীর কাজ আপনারা সবাই জানেন, সারা আপামর মানুষরা জানেন। সেই মহাশ্বেতা দেবীর পাশে থেকে উনি কিন্তু কিছু কাজ করবার সেই সময়টা পেয়েছেন, সৌভাগ্যটা পেয়েছেন, এবং সেই শিখেছেন। এবং সেইখান থেকে কিন্তু ওনার অনুপ্রেরণা যে এই যে সম্প্রদায়ের মানুষদের নিয়ে কিছু করবার জন্য, সেই সম্প্রদায়ের মানুষদের নিয়ে এইখানে শান্তিনিকেতনের বোলপুরে 10 কিলোমিটার দূরে একদম গ্রাম্য পরিবেশে একটি মুক্ত বিদ্যালয় তৈরি করেছে। এই মুক্ত বিদ্যালয় নিয়ে আমি আসছি আপনাদের কাছে, অপেক্ষা করুন র্যামেক্স মিডিয়া ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আবার আসলাম র্যামেক্স মিডিয়ার আজকের এই প্রিয়জন অনুষ্ঠানে। প্রিয়জন অনুষ্ঠানে আপনারা দেখছেন মাননীয় শ্রী সুব্রত সরকারকে। অনেক অজানা তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেই সব অজানা তথ্য আপনারা দেখবেন, জানবেন, এবং এইভাবেই আজকের এই যে প্রাকৃতিক পরিবেশে একদম মানে সেই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের যে স্বপ্ন, সেই স্বপ্নের একটা ছোট্ট চিত্র রূপ এখানে কিন্তু মাননীয় শ্রী সুব্রত সরকার তুলে ধরেছে। এই যে খোলামেলা পরিবেশ, আজকে সকালবেলা এখন ঘড়ির কাঁটা বাজে একদম ভোর 6:30। সেই 6:30টার সময় আমরা আজকের এই সকালবেলায় আমরা পেয়েছি শ্রী সুব্রত সরকারকে। অনেক অজানা তথ্য আপনারা তুলে ধরছে। ও ইতিমধ্যে দেখুন একটা কি সুন্দর জিনিস, এখানকার দিদিমণি, লক্ষ্মী কিস্কু দিদিমণি, একদম মানে সকালবেলার যে আমরা বলি হয়তো বেডটি, সেই বেডটি তো আছেই, কিন্তু এরা একদম একটা ছোট্ট ঘরোয়া চা আমাদের জন্য নিয়ে এসছে। চাটা খেতে খেতে আপনারা সুব্রত সরকারের অনেক অজানা কথা শুনবেন। আর তার আগে ছোট্ট করে বলে দিই, এই দিদিমণি কিন্তু যাদেরকে যে পড়াচ্ছেন তাদেরই সবথেকে একটা অন্যতম সিনিয়র টিচার, এবং ইনি এখানকার বাসিন্দা। এবং তাই তো ঠিক বলছি তো, দিদিমণি এখানকার বাসিন্দা, শ্রীমতী লক্ষ্মী কিস্কু কামারপাড়া এখানে থাকেন।
এবং আশ্রমে কিভাবে কাজ করছে দেখুন, শুধু পড়াশোনা নয়, তার সমস্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে। তেমনই অনেক দিদিমণির কথা ইনার মুখ থেকেই শুনবো। চাটা খেতে খেতে দাদা স্বাগত। র্যামেক্স মিডিয়াতে লক্ষ্মী কিস্কু দিদিমণিকে আমরা স্বাগত জানাই, নমস্কার জানাই। বিস্কিট থাকুক, এখন থাকুক, ধন্যবাদ আপনাকে। একটু চায়ে চুমুক দিয়ে নি। অপূর্ব। লেবু পাতা দিয়ে চা, আমাদের এই পাশে লেবু। আরেকটি অজানা তত্ত্ব, কত অজানা তত্ত্ব শোনাবো। যে চাটি আমি খাচ্ছি একদম লেবু পাতা দিয়ে, লেবু পাতা দিয়ে আমাদের সুব্রত সরকার বললেন এটা লক্ষ্মী কিস্কুর একটা নিজস্ব মানে রেসিপি বলা যায়। সেটা হচ্ছে লেবু পাতা দিয়ে সুন্দর একটি সকালবেলা প্রাকৃতিক পরিবেশের চা খেতে খেতে আমরা একদম সরাসরি সুব্রত সরকারকে যাব। এই স্কুল সম্বন্ধে এবার আমি আপনার কাছ থেকে কিভাবে এর সূত্রপাত, কারণ আপনি বলেছেন অনুপ্রেরণা মহাশ্বেতা দেবী, আপনি এবার বলতে থাকুন। এর আগে যেটা আমি বললাম যে কলেজ জীবনে রবীন্দ্রনাথ আমাকে মানে ভাবনাটাকে দিয়ে দিয়েছিলেন যে যদি কখনো সুযোগ হয় এই কাজটা করার, কিন্তু হাতে কলমে যে সাহসটা সেটা কিন্তু মহাশ্বেতা দেবী। ঠিক আছে, সেটা তো শিখেছিলাম দিদির কাছে। এবার স্বপ্নটাকে নিয়ে আমি যাপন করতে করতে একটা সময় পর এই জমিটা কিনলাম। যখন আমার সেই সুযোগটা এলো, এই জমিটা 2014 সালে কিনলাম, তখন আমার প্রাথমিক ভাবনা ছিল যে আমি চাকরি জীবন শেষ করে কাজটা শুরু করব। কিন্তু পাশাপাশি আবার এও ভাবলাম যে চাকরি জীবন শেষ করার পরে, অর্থাৎ 60 বছর বয়স যখন আমার হবে, তখন যদি সাহসটা হারিয়ে ফেলি, তখন নানান কারণে মানুষের শুরু, হ্যাঁ, তাহলে আগেই শুরু করি। সেই ভাবনা থেকে অর্থাৎ আমি 2018 সালে কাজটা শুরু করলাম। আমি রিটায়ারমেন্ট করেছি 2023-এ। অর্থাৎ 52 বছর বয়স যখন আমার, আমি তখন এই কাজটা শুরু। আমি LIC ডেভেলপমেন্ট অফিসার ছিলাম। আমার সুন্দর একটি চাকরি, যার ফলেই কিন্তু আজকের এই সাহস পেয়েছি। কারণ ওই চাকরি, ওরকম চাকরি না পেলে এই এত বড় একটা জিনিস চালানোর সাহস আমার আসতো না, কারণ এটার একটা আর্থিক ব্যয়ভার ছিল অবশ্যই। আর আমি প্রথম থেকে এটা আমি অবৈতনিক রেখেছি এবং এভাবেই স্কুলটা গত 7 বছর ধরে চলছে। কোনো রকম সরকারি বা বিদেশি কোনো অনুদান এখানে আসে না। একমাত্র ব্যক্তি অনুদান আমার বন্ধু, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন এবং আমি। ফলে এভাবেই এই সুন্দরভাবে চলছে। আর 2018 সালে যখন আমি শুরু করেছিলাম, তখন আমার 2 জন দিদিমণি ছিলেন এবং 12টি বাচ্চা। আচ্ছা, দিনটাও খুব সুন্দর একটি দিন আমি বেছে নিয়েছিলাম, বিবেকানন্দের জন্মদিন। একদম 12ই জানুয়ারি। মানে 2018 সালের 12ই জানুয়ারি এই পথ চলা, হ্যাঁ, পথ চলা শুরু হয়েছে। তারপর ধীরে ধীরে যা হয়, গ্রামের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়ে, অনেক বাচ্চা আসতে থাকে। আপনি কি এই গ্রামবাসীদের সহযোগিতা প্রথম থেকে পেয়েছেন? এই ব্যাপারে বলি, এই গ্রামে যখন আমি প্রথম এসেছিলাম এবং স্কুল করার কথা ভেবেছিলাম, তখন প্রথম দিন থেকেই গ্রামবাসীরা বলছিলেন, হ্যাঁ দাদা, এরকম স্কুল হলে খুব ভালো হয়। কিন্তু কিন্তু তারা তো ব্যক্তিগতভাবে পড়াশোনা করেননি না, তাহলে তারা কি করে এই ব্যাপারে এতটা উৎসাহিত হলো? হ্যাঁ, তারা করেননি, কিন্তু তারা করেননি বলে যে কষ্টটা পান সেটা তারা বুঝেছে। আচ্ছা, অনুভব করে। হ্যাঁ, যে পড়াশোনা না জানলে কত কষ্ট, কত অপমান সহ্য করতে হয়, কত পিছিয়ে থাকতে হয়, এই বোধটা কিন্তু তাদের তৈরি হয়ে আছে। তারা আত্মপ্রকাশের ক্ষেত্র পাচ্ছিল না। সেই জায়গাটায় আমি যখন এখানে এটা ভাবলাম, তারা কিন্তু দুহাত বাড়িয়ে দিলেন। তারা দুহাত বাড়িয়ে দিয়েছিলেন শুধু না, আজও তারা দুহাত বাড়িয়েই রেখেছেন। ফলে এই গ্রামে আজকে গত 7 বছর ধরে এই স্কুল আমি চালাচ্ছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, বরং নানাভাবে তাদের সাহায্য সহযোগিতা পেয়ে আসছি এবং প্রত্যেক ঘরেরই বাচ্চা কিন্তু এখানে আছে। বেশ, এইসব বাচ্চারা তো একদম আদিবাসী বলতে 90% আদিবাসী। স্থানীয় কিছু আছেন যারা আকুড়ে সম্প্রদায়। আচ্ছা, হ্যাঁ, আকুড়ে আছে, কিছু আছে রাজবংশী মণ্ডল, এরকম, কিন্তু 90% সাঁওতাল। বেশ, তাহলে শুনতে পাচ্ছেন পড়াশোনার কি প্রয়োজন সেটা কিন্তু তাদের যে মায়েরা, সেই মায়েরা অনুভব করেছিলেন এবং তারা যে না পারার যে জ্বালা যন্ত্রণা, বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে, লাঞ্ছনা হচ্ছে শুধু ওইটুকু না জানার জন্য, সেইটারই মানে উনি সাথ দিয়েছেন এবং এটাকে নিয়ে সূত্রপাত করেছে। আচ্ছা, পড়াশোনার বাইরে এখানকার বাচ্চাদের কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন? প্রথমে তো আমার ফোকাসটা ছিল পড়াশোনাই শেখাবো। বেশ, তারপরে কি হলো, যা হয়
তার মনে হলো একটা পূর্ণাঙ্গ রূপ যদি পড়াশোনার সাথে দেওয়া যায়, অর্থাৎ যদি একটু ছবি আঁকতে পারে। আর সাঁওতালরা বাচ্চারা ছবি আঁকতে খুব পারদর্শী। আর সেই মুহূর্তে আপনি বলছি, দেখুন এই যে পেছনে ছবিগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের ছাত্রদের করা। আরে ওই দেওয়ালে দেখুন ছবি, এগুলো কিন্তু ওরা করেছে, ওদের সঙ্গে টিচার ছিল, কিন্তু ওরা রং তুলিটা ওদের। ফলে ওদের যখন ছবি আঁকা শেখালাম, তখন মনে হলো আচ্ছা আরেকটু কিছু শেখানো যায়। তখন যোগা শেখালাম, যোগার টিচার আছে আমার। তারপরে গান শেখানো হয়, ধীরে ধীরে এইভাবে নাচ হয়, অর্থাৎ নাচ, গান, যোগা এবং ড্রয়িং, এইগুলোর সাথে সাথে নতুন ভাবনা এলো যে আজকে তো আধুনিক পৃথিবীতে পড়াশোনার সাথে সাথে আরেকটু আধুনিকভাবে যদি ওদেরকে গড়ে তোলা যায়, সেই ভাবনা থেকে কম্পিউটার। আরে বাবা, আমার একদম আধুনিক। হ্যাঁ, মানে যে ওদেরকে তো আরেকটু এগিয়ে দেওয়ার জন্য দরকার কম্পিউটার। আমার কম্পিউটার রুম আছে, 3টে কম্পিউটার আছে। হ্যাঁ, এ প্রসঙ্গে বলি, কম্পিউটারও কিন্তু আমাকে দিয়েছে আমার বন্ধুরা। হ্যাঁ, এখানেও কিন্তু তাদের অবদান অবশ্যই। কিন্তু আরেকটি কথা আমি জানতে পারলাম, কম্পিউটার যে রুম আছে তার উপরে একটি মানে ঘর আছে, সেই ঘরের ভাবনাটা আরেকটি অজানা গল্প, সেই গল্পটা আমরা একটু শুনতে চাই। হ্যাঁ, কম্পিউটার রুমটা আমি কিন্তু মহাশ্বেতা দেবীর নামে উৎসর্গ করা। আচ্ছা, মানে যিনি আপনার অনুপ্রাণিত, একদম আমি মানে রবীন্দ্রনাথ তো হৃদয় আছেই অবশ্যই, কিন্তু আমাকে সাহস, মাঠে নামানোর যে সাহস, সেটা কিন্তু দেবী। আমি দিদির কাছে ঘুরে ঘুরে, তখন পুরুলিয়ায় দিদির সঙ্গে বহুবার গেছি এবং এই সব ভাবনা নিয়ে দিদি সরাসরি কাজ করা দেখেছি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে অচেনা সম্প্রদায়, আদিবাসীদের সঙ্গে আমাদের সাধারণত ইন্টারেক্ট হয় না। আমি কিভাবে ভাষাগত, তারপরে ওদের জীবন যাপনগত, কিন্তু সেটা আমার কেটে গেছিল দিদির সঙ্গে মিশে। ফলে আজকে আমার ওদের সঙ্গে মিশতে কোনো রকম অসুবিধা হয় না এবং ওরাও আমাকে খুব সহজেই গ্রহণ করে নিয়ে। একদম আমার অনুষ্ঠানগুলোতে আপনারা যদি আসেন, দেখতে পাবেন যে আদিবাসী বাচ্চারা, মায়েরা আমাকে কত সহজে, ওদের সঙ্গে আমার যোগসূত্র তৈরি হয়ে গেছে। বেশ, মানে অনেক 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 গল্প আছে। আমরা এই গল্পগুলি তুলে ধরার চেষ্টা করছি আজকের এই প্রিয়জন অনুষ্ঠানে। উনি আজকের প্রিয়জন হয়ে উঠেছেন, কিন্তু এতগুলি সন্তান এবং তাদের মায়েদেরকে নিয়ে সেই আরও গল্প নিয়ে আসবো। এটা দেখতেই থাকুন। বিরতির পর প্রিয়জন অনুষ্ঠানে আজকের অতিথি মাননীয় শ্রী সুব্রত সরকার। বিরতির পর আবার আসলাম র্যামেক্স মিডিয়াতে প্রিয়জন অনুষ্ঠানে। সবাইকে দর্শকবৃন্দদের স্বাগত। আজকে আপনারা জানেন আমার সাথে আছেন সুব্রত সরকার মহাশয়, এবং এই স্কুলের শুভানুধ্যায়ী বলুন বা বন্ধু বলুন, যাই বলুন না কেন, এইসব পেছনের মানুষগুলি আছেন। এনারাও কিন্তু এই স্কুলের এক একটা পার্ট, এক একটা গল্প, এক একটা ইতিহাস। সেই সুব্রতবাবু গল্পগুলি তো বলতেই থাকছেন, ছেলে মেয়েদের গল্প বলছে, মায়েদের গল্প বলছে। আমরা এখন যাব সেই জায়গায়, সেই তীর্থভূমি। কারণ এই স্কুলেই কিন্তু প্রত্যেক সময় সকালবেলা থেকে রাত্রিবেলা অবধি এই যে বাচ্চাদের কোলাহল, সেই কোলাহলের মধ্যে প্রবেশ করব। আমরা যেতে থাকি দাদা। এই স্কুলের এই যে চৌহাদি, এই চৌহাদির মধ্যে আমরা এসেছি। পেছনে বন্ধুবররা আছেন, আপনার শুভানুধ্যায়ীরা আরও উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অন্য ভুবন নামটি। অন্য ভুবন নামটি কেন? অন্য ভুবন নামটি আমার কাছে খুব মানে তাৎপর্যপূর্ণ, কারণ সত্যি তো একটা আমরা পরিচিত ভুবনের বাইরে যদি একটা ভুবন তৈরি করতে পারি, তাহলে বোধহয় খুব ভালো হয়। সেই ভুবনটা হচ্ছে অন্য ভুবন। অন্য ভুবন, হ্যাঁ, মানে আমি আমার যে পরিবার, আমার বন্ধু, আমার আত্মীয়র বাইরে কিন্তু এটা একটা, অবশ্যই ওটা একটা ভুবন। আমি সেই ভুবন হচ্ছে এটা আমার, যেখানে যাদের চিন্তা আমরা তারাই আমার আত্মীয় হয়ে গেছে। প্রাকৃতিক পরিবেশটাও এরকম। এবং আমি চেষ্টা করেছি এটাকে এইভাবে তৈরি করতে, কারণ রবীন্দ্রনাথের ওই ইয়েটাই আছে যে খোলামেলা জায়গা। আমার দেখুন পুরো এখানে কোথাও ঘিরে দিই না, শুধু কম্পিউটার রুমটা আমাকে ঘিরতে হয়েছে, কারণ কম্পিউটারের প্রয়োজন, আর একটি টিচার ছিল। আর পুরোটাই কিন্তু আমাদের আমরা যেতে যেতে স্কুলের এই যে চৌহাদি, এই চৌহাদির মধ্যে আমরা প্রবেশ করছি। প্রথমেই দেখুন একটি সুন্দর গোলাকৃতি একটা জায়গা। এটি আমার প্রথম ঘর, মানে ঘর বললে যেটা বোঝায় স্কুলে। এটা হচ্ছে সেই 2018 সালের 12ই জানুয়ারি 12টি বাচ্চাকে নিয়ে আমি এখান থেকে শুরু করেছিলাম। আজকে তারপরে ধীরে ধীরে বিদ্যাসাগর পাঠকক্ষ হয়েছে, ওখানে হয়েছে বিশ্বমুন্ডা পাঠকক্ষ। কারণ আমাদের যেহেতু আদিবাসী বাচ্চা বেশি, তাদের কাছে তারা অনেক বেশি মানে আত্মস্থ হতে পারবেন, তাই ওটা হয়েছে বিশ্বমুন্ডা পাঠকক্ষ। অবশ্যই, মানে এই ঘরটির থেকেই
12ই জানুয়ারি 2018 সালে 12টি বাচ্চাকে নিয়ে দুজন দিদিমণিকে নিয়ে আপনার পথ চলা স্বপ্নের সেই বীজ বপন, এবং বীজ বপনের সাথে সাথে আমি দেখাচ্ছি, প্রথম দেখাবেন আপনারা দেখুন, আমার সাথে সহকারী আছে, কৌস্তব আছে। কৌস্তবকে বলবো একদম আমরা যেই জায়গায় আমরা এসে প্রবেশ করেছি, কারণ যার কথা আমরা প্রত্যেকে মানে এটা শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যদি আরও বড়োভাবে ভাবি এবং সারা পৃথিবীব্যাপী মানুষের কাছে যিনি সবার মানে অন্যতম শ্রদ্ধেয় ঠাকুর, সেই কবিগুরুর একটি মর্মর মূর্তি এখানে স্থাপিত হয়েছে। মানে এত সুন্দর হাতের কাজ, এই কাজগুলি কারা করে? আমার প্রথম যে ড্রয়িং টিচার ছিলেন বাপুরে, ও তৈরি করে, ও কলা ভবনের ছাত্র। তারপরে ও ওখানে 2 বছর শিক্ষকতা করেছে, তারপরে মাস্টার্স করতে হায়দ্রাবাদ চলে যায়, ওর বন্ধুকে দিয়ে যায়, সে এখন পড়াচ্ছে। এটা ওর তৈরি করে দেওয়া একটা অসাধারণ মূর্তি। আমরা এটাকে সুন্দর করে রেখেছি, কারণ সাজিয়ে রেখেছি, এবং আমরা প্রতিটা অনুষ্ঠানেই রবীন্দ্রনাথের এখানটা সাজিয়েই আমাদের অনুষ্ঠান হয়। একদম একদম একদম, মানে এগুলো দিদিমণিদের করা, দিদিমণিদের হাতের কাজ। আমরা আরেকটু ভেতর দিকে আমরা ঢোকার চেষ্টা করছি, যেখানে ক্লাস চলছে। এটা বিদ্যাসাগর পাঠকক্ষ, বিদ্যাসাগর পাঠকক্ষে ক্লাস চলছে। সেই ক্লাসে কারা পড়ছে আপনারা এখানে 9-10 তারা এখানে হ্যাঁ শিক্ষক রয়েছেন, তার সাথে সায়েন্স টিচার, তারা সকালবেলায় মানে পড়াশোনা করছে। আর সুন্দর একদম, এরা কিন্তু আমাদের কাছে ছোট থেকে পড়ছে, এখন তারা 9-10 হয়েছে, তার মানে 7 বছরে অনেকটা তারা বড় হয়েছে। মানে এরকম যেতে যেতে আরও কিছু জিনিসের মধ্যে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এই জায়গায় আমি যেটা যাচ্ছি, চারপাশে দেখুন একদম খোলামেলা, সেই খোলামেলায় মানে মানুষ হাঁটতে ভালোবাসে একদম। এইখানে একটি উন্মুক্ত পরিবেশ, এই আমার বসার বিরসা মুন্ডা পাঠকক্ষ, বিরসা মুন্ডা পাঠকক্ষ 2021 সালে 15 নভেম্বর বিরসা মুন্ডার জন্ম। আচ্ছা, এটাও একটা জানার কথা, কারণ আমরা হয়তো অনেকেই জানি না ওনার জন্মদিন 15ই নভেম্বর। সেই দিনটাকে আপনারা মানে মনে রেখে এই সূচনা করা হয়েছে বিরসা মুন্ডা পাঠকক্ষ, যেটা আমরা সাঁওতাল বিদ্রোহে আমরা যার নাম ইতিহাসের পাতায় পড়েছি, সেই বিরসা মুন্ডার নামেই আজকে ওনার এই ভাবনা এবং তার শুভ সূচনাও করেছেন ওনার জন্মদিন, মানে এবং ওনার জন্মদিন এখানে পালন করা প্রতি বছর। হুল দিবস যেমন করি, বছরে 2টো সাঁওতালি অনুষ্ঠান এখানে হয়। আচ্ছা, বিরসা মুন্ডার জন্মদিন এবং হুল দিবস। আচ্ছা, হুল দিবস তো 30শে জুন, কিন্তু 30শে জুন আমরা করতে পারি। যাই হোক, 30শে জুন গ্রামে অনেক উৎসব হয়, ফলে সম্প্রদায়ের প্রধান উৎসব, ফলে আমরা করি আগের দিন বা পরের দিন। অবশ্যই বিরসা মুন্ডার এই জায়গা থেকে আমরা আরেকটি অত্যন্ত সুন্দর, এই সুন্দর জায়গাটিতে আমরা আরেকটি অজানা গল্প আপনাদের কাছে তুলে ধরব। সেই অজানা গল্পটি কি, সবাইকে একবার আসার জন্য অনুরোধ করছি। সেই অজানা গল্পটি হচ্ছে, প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি একটি সুসজ্জিত মঞ্চ, এবং মঞ্চের মধ্যে একটি ফলক লাগানো আছে। সেই ফলকটির নাম আছে অন্তরা সরকার মুক্ত মঞ্চ। শুভ সূচনা করেছেন উনি 5ই সেপ্টেম্বর 2021, শিক্ষক দিবস, আমাদের জাতীয় শিক্ষক দিবস। অন্তরা সরকার মুক্ত মঞ্চ, সেটাও একটা গল্প। সেই গল্পটি অবশ্যই ওনার মুখ থেকে ছোট্ট 2-4টি কথা শুনতে চাই। অন্তরা আমার স্ত্রী, আমি ওকে হারাই 2020 সালে। ও ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, আর অন্তরা একটা স্কুলে পড়াতো, তাই ও শিক্ষক, তাই সেই শিক্ষক দিবসেই আমি এটার ফলকটা দিয়েছিলাম, যাতে শিক্ষকেরও একটা মর্যাদা দেওয়া হলো, পাশাপাশি স্কুলের ও আমার সহযোগী বন্ধু, আমার স্ত্রী তো পরিচয়। আর এই মঞ্চটা শুধুই মঞ্চ নয়, এখানে কিন্তু ক্লাসও হয়। হ্যাঁ, এখানে ড্রয়িং ক্লাস হয়, অন্য সময় শীতকালে বাচ্চারা এখানে বসে ক্লাস করে, ওদের খুব ভালো লাগে এখানে, অবলা জায়গায়, এত সুন্দর জায়গা। আর সারা বছর তো নাচ গান অনুষ্ঠান হয়। বৌদির একটা বিরাট অবদান ছিল মুক্ত মঞ্চের, একটু শুনে নি আমার সাথে যারা বন্ধু এসছে। এটা ঘটনা না বললে হবে না, যে যারা সমাজসেবার সঙ্গে যুক্ত রয়েছে তারা তো বলে যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়। এই ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে গেলে বাড়ির মিসেসদের বা বাড়ির পরিজনদের একটা বড় অবদান থাকে। সেই জায়গা থেকে বৌদিরও একটা বিরাট অবদান ছিল, না হলে বোধহয় সুব্রতদা সারাদিন সারা রাত এখানে এসে পড়ে থাকতে পারতো না। এখানকার
এগুলি করতে পারতো না। 14 থেকে 18 এই জায়গাটা ভুলে গেলে খুব অবশ্যই খুব অবশ্যই ভুল হবে ব্যাপারটা। নিশ্চয়ই নিশ্চয়ই, না বলার তো কোনো অবকাশই নেই, কারণ উনি সহধর্মিণী ছিলেন, এখনও তার মনের মণিকোঠায় থাকবেন উনি। কিন্তু তার অনুপ্রেরণা না থাকলে তো অবশ্যই আমরা পুরুষরা যারা বাইরে কাজকর্মের সাথে যুক্ত, বিশেষ করে সমাজসেবা, সেই সমাজসেবা বোধহয় করা সম্ভব হতো না। স্ত্রী বা মা বা বাবা যাই থাকুক না কেন, তাদের অনুপ্রেরণা। তেমনই শুনলাম আমার বন্ধু নীল সেনগুপ্ত, সেই নীল সেনগুপ্ত এলেন এবং কথাটি তুলে ধরলেন। আমরা এইবার যেতে যেতে আরেকটু জায়গায় আমরা প্রবেশ করি, যে স্কুল যে প্রাঙ্গণ, এই স্কুল প্রাঙ্গণের একদম মাটিতে ঘাসের মধ্যে সেইভাবে আমরা একটি করেছি, এবং এইখানে বোধহয় এদের শৌচাগার। হ্যাঁ, এই ড্রয়িংটাও কিন্তু বাচ্চারা তৈরি করেছে। এটা ধামসা মাদল। আচ্ছা, হ্যাঁ, আমি যেহেতু আদিবাসী বাচ্চা বেশি, ওদের জিনিসগুলো দিয়ে সাজিয়েছি। এটাও কিন্তু ওই বাপ্পার করে দেওয়া, রবীন্দ্রনাথ যে বানিয়েছে। আমার ওকে বলেছিলাম যে বাপ্পা অনুষঙ্গ কিছু রাখি স্কুলে, ওদের ধামসা মাদলটা তো ওদের খুবই, সেই ধামসা মাদল এটা। হ্যাঁ, আমরা অনেক সময় বিভিন্নভাবে ধামসা মাদলের অনুষ্ঠান দেখে থাকি, পূজা প্রাঙ্গণে দেখি বা বিভিন্ন জায়গায় দেখি। তার ইতিহাসটা কিন্তু এখানে উনি ধরে রেখেছেন, যে সাঁওতালদের প্রধান যে ধামসা মাদল, সেই এই জায়গায় সেটাকে বসিয়ে রেখেছে, একটা রেপ্লিকা করেছেন, এবং যারা আসেন, ট্যুরিস্ট আসেন বা বন্ধুবর আসেন, সবাইকে এটা আমাদের একটা অন্যতম দেখারও জিনিস, আনন্দ পায় তারা দেখে। অবশ্যই অবশ্যই। সবচেয়ে যেটা আমার বাচ্চারা খুব কানেক্ট করে, মানে নিজের মনে করে, নিজের মনে। বিরসা মুন্ডা নামটা দেখছে, এটা দেখছে, এটা ওরা ওদের স্কুল। অবশ্যই অবশ্যই, এইটা আমি চেষ্টা করি, মানে সেই অনুপ্রেরণাগুলি তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখছেন সেই আমরা সেই ট্রেন চলে যাচ্ছে দূর থেকে, সেই ভাবনা থেকে ভাই বোন অমর সৃষ্টি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই জিনিসের চিত্রটা বাচ্চাদের মধ্যে তুলে ধরেছে, এবং সব থেকে বড় কথা, এটা কিন্তু বাচ্চারাই এঁকেছে, ফলে সেটা কিন্তু একটা বড় কথা একদম। মানে যত আপনাদের কাছে তুলে ধরবো, ততই আপনারা বুঝবেন যে এই স্কুলটিকে নিয়ে আজকে কেন প্রিয়জন অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আমরা কলকাতা থেকে এসেছি আমার বন্ধুবরের সাথে, আমার সহকর্মী চিত্রগ্রাহক আছেন, কৌশল পেছনে নেপথ্যে চলছে, কিন্তু এই স্কুলটি এবং এই মানুষটি সুব্রত সরকার মহাশয়কে অনেকে হয়তো আমরা কলকাতার বুকে হয়তো কম বেশি চিনি, কিন্তু তিনি যে নেপথ্যে নিরালায় কোন কাজটি করছেন, সেই কাজের গুরুত্ব কতটুকু, সেটাই তুলে ধরার চেষ্টা করলাম আজকের প্রিয়জন অনুষ্ঠানে। এই প্রিয়জন হয়ে ওঠার কিন্তু মানুষটি সুব্রত সরকার। কাদের প্রিয়জন? তার পরিবারের প্রিয়জন, স্ত্রী সন্তানের তো থাকবেই, তার বাইরে আছেন এতগুলি সাঁওতাল সন্তান। মায়েদের গল্প শুনলেন, মায়েরা এখন পড়াশোনা করছে, এবং মায়েরা ঘড়ি দেখতে পারে, মায়েরা লিখতে পারে নিজের নাম, ছোট ছোট অঙ্ক করতে পারে। বাজারে গেলে আর তারা সেইভাবে আগেকার দিনের মতো ঠকতে না, বা অপ্রিয় প্রসঙ্গ, যাদের অনেকে হয়তো 50 টাকা দিয়ে 500 টাকা টিপসই নিয়ে নিত, সেই টিপসই কিন্তু উনি বন্ধ করে দিয়েছে। পেনটি চেয়ে নিজের নামটি সই করে, আর পড়তে পারে এটা 50 না 500। এইটাই বোধহয় এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের এই সমাজ এগিয়ে নিয়ে গেলেই দেশ একদিন গড়ে উঠবে, এবং সেই মানুষগুলি কিন্তু আগামী দিনের আমাদের দেশের কাণ্ডারি হবে, ভবিষ্যৎ হবে, যাদেরকে একদম পায়ের তলায় রেখে দেওয়ার দিন বোধহয় শেষ। আপনারাও ভাবুন, কারণ বিভিন্ন সমাজসেবকদের উদ্দেশ্যে আমার একটি বার্তা, সমাজসেবা করুন, কিন্তু গঠনমূলক করুন। গঠনমূলক বলতে এমন কিছু জিনিস করুন যেটা চিরস্থায়ী হবে, যার ফল ভবিষ্যৎ প্রজন্মও পেতে পারে। শুধু আজকে আমরা একটু হয়তো খেলাম ডাল ভাত, নিশ্চয়ই পেট ভরে খাওয়াটা প্রয়োজন, চিকিৎসাটা প্রয়োজন, তার সাথে কিন্তু প্রয়োজন শিক্ষা। যেই শিক্ষার অন্যতম কাণ্ডারি মাননীয় শ্রী সুব্রত সরকারকে আজকে আমরা পেয়েছি এই প্রিয়জন অনুষ্ঠানে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই প্রিয়জন অনুষ্ঠানকে নিয়ে আমরা আগামী দিনে আরও অনেক ব্যক্তিকে উপস্থিত করব। সবাইকে আমার নমস্কার জানাই। আর তারপর আমি মাননীয় শ্রী সুব্রত সরকার মহাশয়কে এরকম একটি স্কুল উপহার দেওয়ার জন্য র্যামেক্স মিডিয়া আপনাকে স্বাগত জানায়, কুর্নিশ জানায়। কারণ এরকম স্কুলের পাশে
সমস্ত সমাজসেবামূলক যারা সংগঠন আছেন একটু পাশে থাকবেন, একটু চেষ্টা করবেন এদের জন্য, পারলে কিছু খাতা দেবেন, পেন দেবেন, পেন্সিল দেবেন, আর এদের পাশে থাকবেন, একটা লজেন্স দিয়ে হলেও থাকবেন। দেখবেন আপনার আনন্দ অনেক বেড়ে যাবে। যে আনন্দের জন্য উনি কলকাতা থেকে ছুটে আসেন, দিনের পর দিন, রাতের পর রাত এখানে থাকে, অনেক রকম অসুবিধা নিয়ে থাকে, ডাল ভাত খেয়ে থাকে, সেই থাকাটা কেন থাকে, সেই নেশাটা, সেই ঠাকুরের কথা মাতাল সবাই হয়, কেউ রসে হয়, কেউ বসে হয়, উনিও কিন্তু মাতাল। সেটা হচ্ছে এই শিক্ষার থেকে উনি এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছে, অক্লান্ত পরিশ্রম। আপনারাও পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার সহকর্মী যারা আছেন, সহবন্ধু আছেন, নীল আছেন, অখিলবাবু আছেন, প্রবীরদা আছেন, নবারুণ একটি স্বেচ্ছাসেবী সংস্থা আজকে পাশে এসে দাঁড়িয়েছে, আরও অনেকে আছে যাদের নাম আমি হয়তো বললাম না। সবাইকে নিয়ে এই প্রিয়জন অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে। যারা দেখলেন এতক্ষণ, আমি সবাইকেই অন্নভুবনের পক্ষ থেকে নিমন্ত্রণ জানালাম, আপনারা আসবেন আমাদের স্কুলে। একদম। একটু শেষে ঠিকানাটা যদি। আমাদের স্কুল বোলপুর স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে, অর্থাৎ বোলপুর স্টেশনে নেমে একটা দিক চলে গেছে ইউনিভার্সিটির দিক, এটা ঠিক তার উল্টো দিক, অর্থাৎ ইলামবাজার মুখী যে রাস্তাটা চলে এসেছে, এখানে 10 কিলোমিটার আসার পরে রামনগর বলে একটি ছোট্ট গ্রাম আছে, গ্রামের মধ্যে আমাদের এই স্কুল। আপনাদের সবাইকে স্বাগত জানাই, অবশ্যই সময় করে একবার আসবেন। আসতে থাকুন, দেখতে থাকুন প্রিয়জন অনুষ্ঠান।